সেমিনারের শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, অপাংতেয়দের জুলাই অভ্যুত্থান, প্রত্যাশা ও বাস্তবতা। এই পৃথিবীতে তো কেউই অপাংতেয় না, অপাংতেয় হলো বানায় দেওয়া হয়, আমরাই বানাই দিই। সো আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে অপাংতেয় কারা, তখন হয়তো আমরা সবাই আলাদা আলাদা উত্তর দিব, তাই না? আমাদের সাথে যারা বক্তারা আছেন তারা এক কথা বলবেন, আমি আবার একরকম বলবো এবং আপনারা আরেক রকম বলবেন। আমি বলবো যে এই ঘরে শুধু একটা ব্যাপার যদি উল্লেখ করতে চাই, যে এই ঘরে আজকে বক্তা কিংবা আমরা শ্রোতারা যারা আছি, আমার মনে হয় যে অন্তত আমরা কেউ এখানে অপাংতেয় না, কারণ আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এবং ঘরে সম্ভবত এসি চলছে। তো এই স্থানটা কিংবা হলো আয়োজন সব মিলেই কিন্তু একটা গেট কিপিং, তাই না? সো এখানে তো আসলে নির্দিষ্ট কিছু মানুষই আসবে, এখানে তো আসলে হয়তো টিকিট সিস্টেম নাই, বাট অবভিয়াসলি সবাই এখানে ওয়েলকাম ফিল করবে না। এবং আমরা যেভাবে প্রচার করছি বা করেছি, এটাও তো একটা নির্দিষ্ট বাবলের মধ্যেই থাকবে, এর বাইরে হলো হয়তো মানুষ জানবেও না যে এখানে একটা সেমিনার হচ্ছে এবং সেমিনারের বক্তা এনারা এবং এই ব্যাপারে কথা হচ্ছে। আমার সাথে আর যে বক্তারা আছেন ওনাদের লেখা পড়েছি, কাজ দেখেছি, আমার মনে হয়েছে যে এবং আপনারা যারা আজকে শ্রোতা এসেছেন, আমাদের সবার নামের পাশেই হচ্ছিল লেখক ও গবেষক লেখা। তো এর মানে আপনারা সবাই হচ্ছিল আমাদের লেখা বা কাজ কোথাও হচ্ছিল দেখে বা পড়েই একটু হলেও জেনে এসেছেন। এই ক্ষেত্রে একটা ব্যাপার হয় যে যারা হচ্ছিল বক্তব্য দিতে আসে, যে আমরা যদি অপাংতেয়দের অভ্যুত্থান, তাদের প্রত্যাশা এবং তাদের বাস্তবতা নিয়ে বলতে আসছি, তখন কিন্তু যারা বক্তা তাদেরও একটা ব্যাপার থাকে যে বক্তাদের কিভাবে নেওয়া হচ্ছে, যে যারা শ্রোতা তাদের একটা এক্সপেকটেশন থাকে, তো বক্তারা কিছুটা হলেও সেই এক্সপেকটেশন মিট করছে কিনা। হ্যাঁ, এটা একটা ব্যাপার। কিংবা হলো আপনারা যারা আমাদের লেখা বা কাজের সাথে পরিচিত, তো তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমাদের চিন্তা ভাবনার সাথে অ্যালাইন্ড ফিল করেছেন দেখেই আসছেন। সো সেটাই যে আমাদের হলো আপনারা যেটা শুনতে চান কিছুটা হলেও হয়তো বলবো, আমি আমার কথা যদি বলি, তো এর জন্যই হয়তো আপনারা এসেছেন। সো সেই দিক থেকে আমি বলছিলাম যে এখানে হয়তো কেউই আমরা আসলে অপাংতেয় না। এবং এই ব্যাপারটা আসলে কেন বলছি, কারণ আমি যখন অপাংতেয়দের গণঅভ্যুত্থান, প্রত্যাশা এবং বাস্তবতা নিয়ে বলতে আসছি, এর অর্থ হচ্ছিল আমি এখানে কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করছি, তাই না, বা বলতে আসছি। এই যে রিপ্রেজেন্টেশন ব্যাপারটা, এটা ইটসেলফ তো একটু সমস্যাজনক। যেমন আমি যখন কোনো গোষ্ঠীর রিপ্রেজেন্টেশন করতে আসি, সেখানে আমাকে যে বেছে নেওয়া হচ্ছে, তো এই বাছাই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে কিন্তু তাদের সাথে আমার একটা দূরত্ব তৈরি হচ্ছে, তাই না? যে আমি যাদের রিপ্রেজেন্টেশন করছি তাদের মাঝে আমাকেই কেন বেছে নেওয়া হলো। হ্যাঁ, সো এখন ধরেন যে আমি যেহেতু বেসরকারি ইউনিভার্সিটির এবং গত জুলাই ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম, সেখান থেকে একটা উদাহরণ দিই। এখন যখন বিভিন্ন পাওয়ার পজিশনে আমরা দেখছি যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আসলে খুব কম, পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররাই বেশি, তাদের পরিচয় কিংবা তাদের যেই পরিচিতি বলায় সেটার জন্য তারা এই অ্যাডভান্টেজটা পাচ্ছে। এরপর যখন আপনি দেখবেন যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভের কথা শুনছেন, তখন দেখবেন যে মোস্টলি তারা হলো যেগুলো স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি, ব্র্যাক বা নর্থ সাউথ কিংবা ইস্ট ওয়েস্ট, এই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদেরই দেখবেন বেশিরভাগ, এবং বাকি ইউনিভার্সিটিগুলো খুব কম দেখবেন বা তাদের কথাও খুব কম শুনবেন। কিংবা শিক্ষার্থী থেকেই বের হই, তো আমাদের তো জুলাই যে বিশাল একটা সময় ব্ল্যাক আউট হলো, সেই সময় তো আসলে আমরা শিক্ষার্থীরা কম বেশি ঘরেই ছিলাম ব্ল্যাক আউটের সময়। তো সেই সময় যে শ্রমজীবী মানুষরা বের হয়েছিল কিংবা পথ শিশু, ওদের ন্যারেটিভটা আরও অনুপস্থিত। তো ওদের রিপ্রেজেন্টেশন আসলে কারা করবে, এটা একটা কথা। কারণ ওই সময়কার ঘটনার ভিডিও কিন্তু নেই। আমরা মোটামুটি জুলাই থেকে এখন যেগুলো ডকুমেন্টেশন করছি, মানুষ ভিডিও করেছে, মিডিয়া তো সেই সময় নিষ্ক্রিয়ই ছিল। তো ওই সময়কার ভিডিও আসলে খুব কম। এবং এটাই যে আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রতিনিধিত্ব করার যে একটা সমস্যা, তো আপনারা যখন শুনবেন এই ধরনের অপাংতেয় বা আমরা যাদেরকে আদারিং করছি তাদের সম্পর্কে আমরা যখন পড়ছি বা জানতে চাচ্ছি, তো সেখানে সবসময় একটা সমস্যা থাকবে যে রিপ্রেজেন্টেশন করতে আসছে সে আসলে কতটুকু রিপ্রেজেন্ট করতে পারে। আর একটু বলি এই ব্যাপারে, আমি তো বললাম যে আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো যদি আপনার হলো আমার ধর্মীয় পরিচয় থেকে যদি ভাবেন যে কেউ যদি আমাকে এখন বলে যে উপমা অধিকারী, তো সে সনাতন ধর্মাবলম্বী, তো তাদের রিপ্রেজেন্টেশন, তো সেই ক্ষেত্রেও যেই সমস্যাটা হয় যে আমি তো থাকি ঢাকায় এবং ঢাকার একটা যথেষ্ট আমি বলবো যে
এলিট যে গোত্র সেটারই অন্তর্ভুক্ত, না হলে এখানে আসলে বক্তব্য দিতে আসতাম না। ইভেন যারা হচ্ছে হলো এরকম বিভিন্ন মাইনরিটি গোষ্ঠী বা তাদের প্রান্তিক গোষ্ঠীর হচ্ছে হলো রিপ্রেজেন্টেশন আসে, আপনারা দেখবেন যে তারা বিভিন্ন সাংস্কৃতিক জোটের অন্তর্ভুক্ত কিংবা কোনো পার্টির সদস্য। তো তাদের আসলে প্রথম পরিচয় থাকে সেটা যে অমুক পার্টির কিংবা অমুক গোষ্ঠীর। তো তাদের কিন্তু একটা নিজস্ব দর্শন থাকে, ওরা ওই দর্শনটা প্রিচ করার পর এরপরে হচ্ছে হলো তাদের যেই রিপ্রেজেন্টেশনের কাজটা সেটা করে। তো এখানেই যেই সমস্যাগুলো হয় যে বেশিরভাগ সময় দেখা যায় যে এই রিপ্রেজেন্টেশনগুলো পুরা চিত্রটা কখনো তুলে ধরতে পারে না। তো আমি একটু স্মৃতিচারণা করি। 1 বছর আগের একটা সেমিনারে হচ্ছে হলো আমি এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমি হচ্ছে হলো আন্দোলনকারী হিসেবে এসেছিলাম। তো সেখানে আসার পর অনেক ইউটিউবিয়ান কথাই বলেছিলাম যে প্রত্যাশা যেটা, যে কী ধরনের প্রত্যাশা আমরা করি, এবং সেই সময় আমরা সবাই প্রত্যাশা করেছি যে যেহেতু একটা গণঅভ্যুত্থান ঘটে গেছে তো এরপরে তো আমাদের সবারই অনেক প্রত্যাশা ছিল। তো সেই দিনের বক্তব্যের পর আমি হচ্ছে হলো একটা কথা বলেছিলাম যে আশা করি যে আমাদের এই আলোচনাগুলো হচ্ছে এসি ঘরে সীমাবদ্ধ থাকবে না। কিন্তু দুঃখজনক হলো যে আলোচনাগুলো এসি ঘরে সীমাবদ্ধ থেকেছে, সেগুলো হচ্ছে হলো আসলে কোনো বাস্তবায়নও দেখা হয়নি কিংবা চেষ্টাও করা হয়নি কারো। আমার মনে হয়েছে যে কারো তরফ থেকে চেষ্টাও করা হয়নি। এবং আরেকটা যেটা ব্যাপার যে এই ধরনের কাজগুলো বা বুদ্ধিবৃত্তিক আলোচনা যারা করে সেটার সীমাবদ্ধতা যেটা আমার মনে হয়েছে যে একই ধরনের মানুষ হচ্ছিল ঘুরে ফিরে একই ধরনের বয়ান দিয়ে যাচ্ছে। তো যেটা হয়েছে যে আমার কাছে উপযোগিতা হারিয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে একই ধরনের ন্যারেটিভ আমি অ্যাকচুয়ালি ওই গত জুলাইয়ের পর থেকে বলছি, এবং প্রথম দিকে অনেক ভালো লাগতো, এরপর দেখছি যে একই ধরনের কথা জাস্ট রিপিটেশন ঘটছে। এবং আচ্ছা, আপনারা হচ্ছে হলো অনেকে বলে যে সেই সব জায়গায় হচ্ছে হলো ইনক্লুসিভ না কেন, সেখানে হচ্ছে হলো মেয়েরা নেই কেন, কিংবা সব বাংলাদেশ তো অনেক জাতিগোষ্ঠীর মানুষ, অনেক ধর্মের মানুষ, তো সেই ইনক্লুসিভিটিটা সেখানে দর্শকদের মধ্যে কেন অত কম। তখন দেখা যেত যে এই সেমিনারগুলোতে একজন ইচ্ছা করে ইনক্লুসিভ বানানোর জন্য একজন মেয়ে কিংবা অন্য কোনো জাতির কাউকে নিয়ে আসা হতো। তো সেটা সেটা যে স্বতঃস্ফূর্ত না সেটা আসলে শ্রোতারাও বুঝতে পারতো, আয়োজকরাও বুঝতে পারতো, সবাই বুঝতে পারতো। কারণ আপনার যদি দর্শকদের দিকে আসলে তাকান, সেই দর্শকগুলোর দিকে, যে দর্শকদের মধ্যে মেয়েদের সংখ্যা তো কম কেন, মানে জুলাইয়ে আমাদের ভার্সিটিগুলোতে আমরা দেখেছি যে অর্ধেক বা অর্ধেকের বেশি মেয়ে, কিন্তু তাহলে দর্শকে এসে জুলাই নিয়ে যে অনুষ্ঠান সেই দর্শকে এসে মেয়েদের সংখ্যা তো কমে যাচ্ছে কেন? কারণ আমার যেটা মনে হয় যে এই যে আলোচনাগুলো হচ্ছে সেখানে আসলে তাদের বয়ান বা তাদের কথা বলা হচ্ছে না, এর জন্য দর্শক মানে তারা ইন্টারেস্টেড না অথবা তারা আগ্রহ পাচ্ছে না, যে তাদের কাছে উপযোগিতা হারিয়ে ফেলেছে যে এগুলো তো আমাদের কথা কোনোভাবেই উই আর নট ইনক্লুডেড, সো এখানে আমরা শুনতে আসবো কেন। এবং যাদেরকে ধরেন যে বিভিন্ন সময় হিসেবে আনা হয়েছে, যে যেটা বললাম যে স্বতঃস্ফূর্ত না, বিভিন্ন ইনক্লুসিভ বানানোর জন্য হয়তো কোনো প্রতিনিধি আনা হয়েছে, হ্যাঁ, সো তখনও দেখা যায় যে তারাও হয়তো হচ্ছে হলো সেই কমিউনিটিকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতে পারছে না। এবং এই সমস্যার জন্য দেখবেন যে দর্শক কিংবা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষই হচ্ছে হলো শুধু সেই আলাপগুলো দেখছে বা আলোচনা করছে। তো এই ব্যাপারটা হচ্ছে, এটার জন্য যেটা হয় যে আমার মনে হয়েছে যে বিভিন্ন আলোচনা বা এগুলোর সাথে একটা দীর্ঘ সময় আমি দেখেছি যে একটা জনবিচ্ছিন্নতা ঘটে গেছে, এবং এটা আসলে কমানোরও চেষ্টা করা হয়নি। এবং যাদেরকে আমরা অপাংতেও বলছি তারা আসলে মানে অপাংতে আসলে করে দেওয়া হয়েছে ধরনের, যে দীর্ঘদিন ধরে, এখন তো আসলে 1 বছর হয়ে যাচ্ছে, আজকে 18 জুলাই। তো এটা আসলে প্রথম 1-2 মাস হয়তো ভাবা যায়, বোঝা যায় যে বেশি দিন হয়নি, আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু আসলে একটা বিশাল সময় হয়ে গেছে, কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় যে একই রকম আছে। এই প্রসঙ্গে আমি আরেকটা অভিজ্ঞতা বলি। জুলাইয়ের পর বিভিন্ন জায়গায় আমাকে আসলে কথা বলতে ডেকেছে বা লিখতে ডেকেছে। সো সেই সব জায়গায় আমি একটা খুব কমন প্রবলেম ফেস করেছি, যে যারা আয়োজক অনেক সময় যে তারা হচ্ছে হলো আমাকে নক দিয়ে বলেছে যে আপনি তো সমন্বয়ক ব্র্যাক ইউনিভার্সিটি। এখন কথা হলো যে প্রথমত আমি সমন্বয়ক না, এবং কোথাও লেখা ছিল না যে আমি সমন্বয়ক, হ্যাঁ আমিও কাউকে বলি নাই। ব্র্যাক ইউনিভার্সিটিতে আসলে যেভাবে আন্দোলনটা হয়েছে সেখানে আসলে সমন্বয়ক সেভাবে কেউ ছিল না, এবং এরপরও পরে একটা সমন্বয়কের লিস্ট বের করা হয় যেটা অনেক বিতর্কিত হয়ে পরে তুলে নেওয়া হয়। তবে ওই লিস্টেও আমার নাম ছিল না, ব্র্যাকের কেউ বলবেন আমি সমন্বয়ক, কিন্তু যারা আমাকে অ্যাপ্রোচ করছে লেখার জন্য বা বক্তব্যের জন্য তারা কেন জানি আমাকে সমন্বয়ক বানিয়ে দিচ্ছে। তো সেটা আমার মনে হয়েছে যে আবারও যেটা বলছিলাম যে সমন্বয়ক হলে হয়তো তার কথার গুরুত্ব বেশি, এর জন্য তাকে হচ্ছে হলো আমাকে হচ্ছে হলো যখন অ্যাপ্রোচ করছে তখন হচ্ছে হলো সমন্বয়ক নামটা বলে দিচ্ছে বা নিজে থেকে অ্যাজিউম করে নিচ্ছে যে আমি ছিলাম সমন্বয়ক এরকম। তো
এখানে যদি ব্র্যাকের কথা বলি, যে ব্র্যাকিউতে আমি যেটা দেখেছি, অবশ্যই আমি যেটা দেখেছি বাকি স্টুডেন্টদের পার্সপেক্টিভ ভিন্ন হবে। তো আমি যেটা দেখেছি যে ব্র্যাকের ব্যাপারটা এত স্বতঃস্ফূর্ত ছিল, যেমন যেই পজিশনে ছিল সেখান থেকে আসলে যেভাবে পারে সেই সময় আন্দোলনে অংশ নিয়েছে। যেমন 16 তারিখে একটা আমার জুনিয়র একজন আমাকে নক দিয়ে বলছিল যে আপু, আমাকে তো বাসা থেকে বের হতে দিচ্ছে না, তো আপনাকে আমি টাকা পাঠাই দিই, আপনি একটু দেখেন যে ওখানে পানি বা এসবের ব্যবস্থা করা যায় কিনা। তো ওর যতটুকু ক্ষমতা ও সেখান থেকে করেছে। এরপর আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু বেশ চেইন অফ কমান্ড ফলো করা হয় বিভিন্ন ক্লাব কিংবা এইসবে, যে দেখবেন কোনো একটা অনুষ্ঠান নামানোর জন্য আমাদের অনেক পারমিশন নেওয়া লাগে। আমি জানি না, সম্ভবত আমার যেটা মনে হয়েছে যে আপনারা যেমন টিএসসিতে একটা অনুষ্ঠান নামিয়ে ফেলতে পারেন, আমাদের আসলে ওরকম না। আমাদের অনেক প্রতিটা কাজে আমরা যেটা পাবলিশ করি সেটাও পারমিশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই সময় আসলে এই চেইন অফ কমান্ডটা ভেঙে যখন স্টুডেন্টরা দেখছে যে ঢাকা ইউনিভার্সিটি কিংবা মেডিকেলে হলো ছাত্রদের উপর হামলা করা হচ্ছে, তো তারা এই চেইন অফ কমান্ড তোয়াক্কা না করে কিংবা যত ধরনের রিস্ক আছে সব কিছু নিয়ে তারা সেখান থেকে মিডিয়ার কাজটা করা শুরু করেছে, যখন দেখেছে যে মিডিয়াও নিষ্ক্রিয়। তো এই যে ব্যাপারটা, যে সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারে ততটুকু করে ততটুকু দিয়েই ব্র্যাকের আন্দোলনটা আসলে গড়ে উঠছে। তো সেখানে এরকম একজন গুরুত্বপূর্ণ কাউকে খোঁজা বা যখন খোঁজার চেষ্টা করা হয়, তো এটা জাস্ট একটা রূপক। তো আমরা যখন এরকম একজন গুরুত্বপূর্ণ কাউকে মানে একজন রিপ্রেজেন্টেটিভকে খুঁজতে চেষ্টা করি, তখন পুরো চিত্রটাই আসলে হারায় যায়। এটা আসলে আমরা আমাদের কিছুদিন আসলে রাষ্ট্র এটাই করছে যে গুরুত্বপূর্ণ কেউ যতক্ষণ কিছু না বলছে সেটা নিয়ে আসলে কাজ হচ্ছে না, সেটা নিয়ে আসলে মানে সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হচ্ছে না, মানে খুব পপুলিস্ট অ্যাপ্রোচে আগাচ্ছে। যে কিছু ভাইরাল হলে কিংবা গুরুত্বপূর্ণ কেউ যদি কোনো ব্যাপার নিয়ে বা কোনো অন্যায় নিয়ে কথা বলে, তখনই সেটা সেটার দিকে মন দেওয়া হচ্ছে। আর এখানে যেটা যে ফেসবুকই হয়ে গেছে এখন একমাত্র প্ল্যাটফর্ম। ফেসবুকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে কিছু জানায়, এবং জনগণ জনগণের কি চাচ্ছে সেটাও তারা ফেসবুকের মাধ্যমেই জানে। তো এখানে যেটা হয় যে এই সোশ্যাল মিডিয়ার যে সমস্যাগুলো, এরা তো অলওয়েজই মেজরিটির অপিনিয়নই হাইলাইট করবে বা সেগুলাই তো ভাইরাল হবে, তাই না? তো একটা সিস্টেমেটিক, আমি বলবো যে সিস্টেমেটিক ওইতে একটা মানে অপরায়ণ ঘটে গেছে, যে এরকম যে যেটা ভাইরাল হচ্ছে বা বেশিরভাগ মানুষ যেটা নিয়ে বলছে সেটাই জাস্ট দেখা হচ্ছে, এবং বাকিগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিংবা দেখা হচ্ছে যে খুব দীর্ঘসূত্রিতা, আমরা বিভিন্ন কেস দেখছি, যেমন ধরেন একজন শহীদের মেয়ে সম্ভবত পটুয়াখালীতে উনি ধর্ষণের শিকার হয়েছিলেন। তো এই ঘটনাগুলো এরকম খুব তীব্র যখন খারাপ ঘটনা ঘটছে, সেইগুলোতেও আমরা দেখছি যে কিছুদিন খুব তাড়াতাড়ি কিছু কাজ হয়, এরপর আবার দীর্ঘসূত্রিতার কবলে পড়ে যাচ্ছে, যখন মানুষ এগুলো নিয়ে আর কথা বলছে না। এবং যেহেতু মানে ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে, দেখা যাচ্ছে যে ড্রোন শো কিংবা শো ডাউন, এগুলো যেহেতু অনেক ফেসবুকে মানুষ এগুলোর ভিডিও, খুব চকমক ভিডিও পছন্দ করবে, তো এগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে। হ্যাঁ, ইভেন সবচেয়ে সিম্পল যে কাজগুলো, যেগুলো সবচেয়ে সহজে করা যাইতো, যদি উদাহরণ দিই, মানে এত দূরেও যাওয়া লাগবে না, যদি উদাহরণ দিই যে শহীদের গণনা, যে কতজন শহীদ হয়েছে জুলাইতে, সেটাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দেখে একটা গণনা দেয়, আবার অন্তর্বর্তীকালীন সরকার আরেক রকম গণনা দেয়, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। যেটা সবচেয়ে মানে আমার মনে হয় যে এটা করা তো খুব একটা কঠিন না, তাই না? এত দিন হয়ে গেল, তো এইটুকু কাজও আসলে হচ্ছে না, কারণ মানে সেটা ভাইরাল হচ্ছে না বা সেটার গুরুত্ব কমে যাচ্ছে। কিংবা যখন ক্ষতিপূরণ দিতে যাচ্ছে, দেখবেন যে শহীদের বাড়িতে, সেটা যে ফেসবুকে প্রচার না হলে হচ্ছে না, কিংবা সেখানে ক্ষতিপূরণ দিতে হলেও দেখবেন যে কেউ একজন তার দলীয় প্রচার করে আসে, মানে সব কিছুই একটা রিজনে হচ্ছে এরকম। গতকাল সম্ভবত যে আবু সাইদের মা বলছিলেন, যেটা আমার দেখে খুব খারাপ লাগলো, যে উনি বেশ কষ্ট পেয়ে বলছিলেন যে আমার ছেলে মারা গেল কিন্তু বৈষম্য তো কমেনি, এরকম কিছু। তো আমার মনে হয় যে আমাদের যারা আমরা প্রান্তিক করে দিচ্ছি বা যাদের অপাংতেও বলছি, তাদের যে একটা কালেকটিভ ট্রমা ধীরে ধীরে গ্রো করছে, যে একটা তো ছিল যে গণঅভ্যুত্থানে এত মৃত্যু বা এত নৃশংসতা দেখার ট্রমা, তাই না? সেটার তো একটা প্রভাব আছে। সেটার সাথে সাথে যে প্রত্যাশা আর বাস্তবতার যেই পার্থক্য, এইটার জন্য যে ট্রমা, তো আমার মনে হয় যে এটা বেশ আমাদের সামনে ভোগাবে। তো এই দিকে আসলে আমাদের চিন্তা করা উচিত। ধন্যবাদ।